মা তোরা দরজা খোল মা। কিন্তু তোরা কিছুতেই দরজা খুলল না। এদিকে চামেলি বেগম ডাকাডাকির শব্দ শুনে তোরার কাজিন স্বর্ণা এগিয়ে এসে বলল, চাচি, তোরা এসেছে। আপনি তোরা তোরা করছেন কেন? হ্যাঁ এসেছে, আর এসেই কেন জানি ঘরের দরজা লাগিয়ে দিল। তোরার চাচি মিসেস শিউলি বেগম তখন হুইসেল দিয়ে উঠল। আল্লাহ জানে শ্বশুরবাড়িতে কোন অঘটন ঘটিয়ে এসেছে সে। কারণ তোরা রাগ আর জিদের কথা পুরো এলাকার লোক জানে। এক বাপের এক মেয়ে হওয়ায় সে যখন যেটা চাইতো সেটাই তার বাবা পূরণ করে দিত। অতিরিক্ত আল্লাদে তোরা এরকম হয়েছে। চামেলি বেগম তখন শিউলিকে ধমক দিয়ে বলল, কি যা তা বলছিস? নিজের ঘরেও কিন্তু মেয়ে আছে তোর। সব সময় পরের মেয়েকে নিয়ে দু চার লাইন বলার আগে একটু ভেবে চিনতে বলিস। তোরা এত দূর থেকে এসেছে, সেজন্য বোধহয় রেস্ট নিচ্ছে। এই বলে চামেলি তার কাজে চলে গেল। শিউলি তখন স্বর্ণাকে বলল, কিরে, তোরা কি একাই এসেছে না ওর সাথে জামাইও এসেছে? তা কি আমি দেখেছি? এই বলে স্বর্ণাও চলে গেল। চামেলি এবার কুষাণের কাছে কল করলো। কুষাণ তার শ্বশুরবাড়ির কল পেয়েই বুঝতে পারলো কেন তিনি কল দিয়েছেন। কুষাণ সেই জন্য চামেলির কল রিসিভ করে বলল, হ্যালো আম্মু, তোরা কি পৌঁছেছে? হ্যাঁ বাবা, পৌঁছেছে। তা তোরা একা একা এসেছে কেন বাবা? তুমি আসলে না কেন? আমার একটা জরুরি কাজ ছিল আম্মু, সেজন্য ওকে আগে পাঠিয়ে দিলাম। তো তুমি আসবে না বাবা? কুষাণ চামেলির প্রশ্নের কি উত্তর দেবে সেটাই ভাবতে লাগলো। এদিকে তোরার দাদি হ্যানা বেগম বলল, এই কোন আজগুবি কথা বউ? বিয়ের পরের দিনে নতুন বউ একা একা কি করে বাপের বাড়ি আসে? তোরা আবার ওর শ্বশুর বাড়িতে কারো কিছু করে আসেনি তো? চামেলি বেগম সেই কথা শুনে রাগ করে বলল, আপমা, আপনিও আবার এসব কথা বলা শুরু করবেন না। জামাইয়ের দরকারি কাজ আছে, সেজন্য আসেনি। হেনা বেগম তখন চামেলি বেগমের থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, কি এমন কাজ রে তোর, যা তোর বইয়ের থেকেও বেশি দরকারি? এমন করে একা একা তোরাকে পাঠানো তোর ঠিক হয়নি। নতুন বিয়ে তোদের, এখন তোরা সব সময় একসাথে থাকবি। তুই যেখানে থাকবি তোরাও সেখানে থাকবে। তুই এখন এই মুহূর্তে চলে আসবি, বুঝলি? আজকে কি যেতেই হবে? না গেলে হয় না দাদি? দূর বজ্জাতটা, আয় তাড়াতাড়ি। বউকে একা একা রাখতে নেই, অন্যজনের কিন্তু নজর লাগে তাতে। এই বলে হেনা কল কেটে দিল। কুষাণ একবার ভাবছে কামিনীকে বলে বের হবে, আর একবার ভাবছে সে না বলেই চলে যাবে। কোনটা এখন করবে সে? কামিনী এক সেকেন্ডের জন্য ছেলেকে চোখের আড়াল করতে চায় না। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে কুষাণ রেডি হয়ে নিল। কুষাণ তার রুম থেকে বের হয়ে সোজা কামিনীর কাছে গেল আর বলল, আম্মু কিছু টাকা দাও তো। টাকা? টাকা কি করবি বাবা? দরকার আছে, একটু বাইরে যাব। কামিনী তখন তার ব্যাগ থেকে টাকা বের করে কুষাণের হাতে দিতে দিতে বলল, বাবা যেখানে যা, বেশি যেন রাত না হয়। তোর কিন্তু শত্রুর অভাব নাই। রাতে আসবো না আজ আম্মু, তুমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়িও। কামিনী সেই কথা শুনে কুষাণের হাত থেকে টাকাগুলো নিয়ে বলল, তোরাদের বাড়ি যাচ্ছিস নাকি আবার? হ্যাঁ, গেলে কি হবে? আমার রুম থেকে বের হয়ে যা, যা আমার সামনে থেকে। কুষাণ তখন কামিনীকে জড়িয়ে ধরে বলল, এত রাগ কেন আম্মু মেয়েটার উপর? আমাকে কত ভালোবাসো, আর তোরা নাম শুনলেই তোমার মাথায় আগুন উঠে যায় কেন আম্মু? আমার যাকে ভালো লাগে না তার নাম শোনা মাত্র আমার শরীরের রক্ত টকবক করে ফুটতে থাকে। ওই মেয়ে এসেছে একদিন হলো, আর এসেই আমার সংসার নিজের আয়ত্তে নিতে চাই। কত বড় সাহস দেখছিস? ও আমার এখন সবচেয়ে বড় শত্রু। ওকে দূর না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। হঠাৎ চামেলি বেগম আবারও কল দিলেন। কুষাণ সেজন্য সাথে সাথে কল কেটে দিয়ে কামিনীকে বলল, আম্মু দাও টাকাগুলো, আমি একটু বেড়াতে যাব। আমি বিশ্বাস করি না। কুষাণ তখন কামিনীর কথা শুনে রাগ করে বলল, দরকার নেই তোমার টাকার। আমার বন্ধুরা পিকনিকে গিয়ে আনন্দ ফুর্তি করবে, আর আমি চুপচাপ বসে থেকে ওদের আনন্দ দেখব। আজ যদি নিজে ইনকাম করতাম তাহলে আর কারো কাছে এভাবে হাত পেতে টাকা চাইতে হতো না। কালকে আমি চাকরিতে জয়েন করব। চাকরি না পেলে দরকার হলে রিক্সা চালিয়ে উপার্জন করব। তবুও এভাবে হাত পেতে কারো কাছে টাকা চাইব না। কামিনী কুষাণের কথা শুনে বলল, বাবা রাগ করতেছিস কেন? তুই যে পিকনিকে যাবি সেটা বলবি না আগে? এই নে ধর, আরো বাড়িয়ে দিলাম। এই বলে কামিনী তার ব্যাগ থেকে আরো কিছু টাকা বের করলো। কুষাণ তখন কামিনীকে আবারও জড়িয়ে ধরে বলল, এই না হলো আমার লক্ষ্মী আম্মু, শুধু তার রাগ আর জিদটা বেশি। আম্মু ওষুধগুলো সময় মতো খেয়ে নিও, তা না হলে কিন্তু ক্ষত শুকাতে দেরি হবে তোমার। এই বলেই কুষাণ বাসা থেকে বের হয়ে গেল। তোরাকে কাঁদতে দেখে মিসেস চামেলি বেগম
আর গোলাপ সাহেব বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, মা কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন তুই? কিন্তু তোরা কিছু বলতে পারলো না তাদের। সে অনবরত কেঁদেই চলছে। তোরা মনে মনে ভাবতে লাগলো, আর বলেই বা কি হবে, তার যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গিয়েছে, সব তার নিচের ভুলে হয়েছে। সে যদি জিদ করে সেদিন কুষাণকে বিয়ে না করত, তাহলেই সে ভালো থাকতে পারত। এরকম মেরুদণ্ডহীন কাপুরুষ ছেলের সাথে থাকতে এখন তার দম বন্ধ হয়ে আসতেছে। তোরা এখনো বিশ্বাস করতে পারছে না এই ছেলের সাথে সে এতদিন প্রেম করেছে, যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, সেই প্রেমিক তার স্বামী হয়েও আর হইল না। যে অন্যায় প্রতিবাদ করতে পারে না, নেড়ে কুকুরের মতো মা আর বোনের পিছনে পিছনে ঘুরে বেড়ায়। তারা যেটা করতে বলে সেটাই শুধু করে। যার নিজের কোনো কথা বলার ক্ষমতা নাই, তাকে দেখার বিন্দু মাত্র ইচ্ছা করছে না তোরা ফাইনাল ডিসিশন নিয়েই ফেললো। সে আর যাবে না কুষাণের বাড়িতে। সে কুষাণকে সত্যি সত্যি ডিভোর্স দিবে। হঠাৎ স্বর্ণা হাঁপাতে হাঁপাতে এলো তোরার রুমে আর বলল, তোরা আপু কুষাণদুলা ভাইকে আসতে দেখলাম। চামেলি বেগম আর গোলাপ সাহেব জামাই আসার কথা শুনে খুশি হলেও তোরার শরীরে রক্ত টকবক করে ফুটতে লাগলো। চামেলি বেগম আর গোলাপ সাহেব সেজন্য রুম থেকে বের হয়ে গেলেন, কিন্তু বাইরে গিয়ে দেখেন কুষাণ এখনো আসেনি। তবে তারা একজন ভ্যানওয়ালাকে দেখতে পেলেন। ভ্যানের উপর ছিল হরেক রকমের ফলমূল আর মিষ্টান্ন। কুষাণ বিয়ের পর আজ প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে, সেজন্য সে ব্যাগ ভর্তি ফলমূল আর হরেক রকমের মিষ্টি কিনেছে। তার এগুলো বহন করতে বেশ কষ্ট হচ্ছিল, সেজন্য সে ভ্যান ভরে আগেই পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর কুষাণও আসলো। কুষাণ চামেলি বেগম আর গোলাপ সাহেবকে দেখা মাত্র তাদের পা ধরে সালাম করলো, কিন্তু গোলাপ সাহেব কুষাণকে তার বুকে টেনে নিয়ে বলল, বাবা কি করছো? এভাবে পায়ে সালাম করতে নেই। তুমি আমার একমাত্র জামাই, তোমার স্থান সবসময় আমার বুকে। এই বলে গোলাপ সাহেব কুষাণকে তার বুকে টেনে নিলেন। এদিকে চামেলি বেগম জামাইকে দেখে তার জন্য খাবার দাবার রেডি করতে গেল। একমাত্র জামাই তাদের, তাছাড়া তোরার কোনো ভাই বোনও নাই, সেজন্য কুষাণকেই এখন তারা তাদের ছেলে ভাবে। কুষাণ আসার কথা শুনে হেনা বেগম এগিয়ে এলেন। কুষাণ তখন তোরার দাদিকেও সালাম করলো। হেনা বেগম তখন বলল, লাগবে না সালাম করা, যা ঘরে গিয়ে বস, তোরা ওর রুমেই আছে। আর হ্যাঁ, কোনোদিনও আর ওকে এভাবে একা একা পাঠাবি না। নতুন বিয়ে তোদের, সেই জন্য দুজনকে এখন থেকে একসাথে আসতে হবে। কুষাণ দাদির কথা শুনে মাথা নাড়ল। কুষাণ সবার এমন ব্যবহার দেখে মনে মনে ভাবতে লাগলো, তোরার ফ্যামিলির লোকজন তাকে কত ভালোবাসে, অথচ তার ফ্যামিলির লোকজন তোরাকে সহ্যই করতে পারে না, কতভাবে তাকে অপমান করে, আর সেও অপদার্থের মতো চুপচাপ শুধু দেখে যায়। মা আর বোনদের মুখে মুখে উচিত জবাব কেন সে দিতে পারে না। কুষাণ এবার সোজা তোরার রুমে চলে গেল। সে জানে তোরা তাকে দেখে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দেবে, সেজন্য কুষাণ রুমে ঢোকা মাত্র আগে দরজা লাগিয়ে দিল। তোরা কুষাণকে তার রুমে দেখা মাত্র একদম বিছানা থেকে লাফ দিয়ে নেমে গেল আর কুষাণকে ইচ্ছে মতো মারতে লাগলো। কুষাণ কোনো প্রতিবাদ করলো না, এমনকি তোরাকে থামানোরও চেষ্টা করলো না। সে জানে তোরা তাকে মারতে মারতে এমনিতেই ক্লান্ত হয়ে থেমে যাবে। তোরা কুষাণকে চুপচাপ থাকা দেখে বলল, এই তোর কি লজ্জা শরম নেই? এভাবে যে আমার হাতে মার খাচ্ছিস তবুও কিছু বলছিস না? তুই কি সত্যি পুরুষ মানুষ? তোমার যত খুশি আমাকে আঘাত করো, যা মন চাই বলো, আজ আমি কিছুই বলবো না, কারণ এরপর থেকে তুমি অন্য কুষাণকে দেখতে পারবে। বিড়াল সবসময় ম্যাও ম্যাও করেই ডাকে, বিড়াল কি আর বাঘের গর্জন করতে পারবে? সেটা সময় হলেই দেখতে পারবে। আজে বাজে না বকে আগে বল কি জন্য এসছিস এখানে? আমার বাড়িতে তোকে কে আসতে বলেছে? আমি তোমার বাড়িতে কেন আসতে যাব? এটা তোমার শ্বশুর বাড়ি, আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। কুষাণের কথা যেন শুনতে ইচ্ছে করছে না তোরার। সে তখন রাগ করে বলল, যা বের হয়ে যা আমার রুম থেকে। শুধু রুম না, তুই আমাদের বাড়ি থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবি। এই বলে তোরা দরজার ছিটকিনি খুলে কুষাণকে বের করে দিল আর ধাক্কাতে ধাক্কাতে বলল, আর আসবি না কখনো এই বাড়িতে, আমি আর জীবনেও তোর মুখ দেখতে চাই না। তোরার এমন পাগলামি দেখে চামেলি বেগম আর গোলাপ সাহেব চিল্লাতে লাগলো আর বলল, এই মা, কি করছিস? এটা পাগল হয়ে গেলি নাকি? তোরা তখন নিজেও চিল্লাতে চিল্লাতে বলল, হ্যাঁ, আমি পাগলই হয়েছি। তোরা এই অপদার্থটাকে কেন এই বাড়িতে উঠতে দিয়েছিস? ওকে চলে যেতে বলো প্লিজ, তা না হলে কিন্তু ওকে আমি খুন করব।
গোলাপ সাহেব তোরার এমন ব্যবহার দেখে সবার সামনে তোরার গালে কষে কয়েকটা চড় মারলো আর বলল, কোনোদিন কিছু বলি না দেখে একদম মাথায় উঠে গেছিস। নিজের স্বামীর সাথে কেউ এমন ব্যবহার করে? তোরা তখন কাঁদতে কাঁদতে বলল, ও আমার স্বামী হয় না, আমি ওকে স্বামী হিসেবে মানি না, ও একটা অপদার্থ কাপুরুষ। এই বলে তোরা কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। চামেলি বেগম আর গোলাপ সাহেব এবার কুষাণের হাত ধরে বলল, বাবা কিছু মনে করো না তুমি। আমার মেয়েটা একটু রাগ জেদ বেশি, ও একটু থেকেই রেগে যায়। এটা ওর ছোটবেলার অভ্যাস। কুষাণ তার শ্বশুর শাশুড়ির কথা শুনে চুপ করে রইল। তোরার বাবা তখন হঠাৎ করেই বলল, কি হয়েছে বাবা? ও এই বাড়িতে দেখি আসার পর থেকে কাঁদছে, কিছু বলছেও না, শুধু কেঁদেই যাচ্ছে। আর তোমাকেও কেন জানি সহ্য করতে পারছে না। একটু ঝামেলা হয়েছিল আম্মু আর আপুদের সাথে, আমি ওর পক্ষে কথা বলিনি দেখে তাই রাগ করেছে আমার উপর। সেই জন্য একা একা চলে এসেছে আর বলেছে সে নাকি আর ফিরবে না ওই বাড়িতে, আমাকে নাকি সে ডিভোর্স দেবে। কুষাণ তখন বলল। চামেলি আর হেনা বেগম কুষাণের কথা শুনে মাথায় হাত রেখে বলল, ছি ছি, কী সব অলক্ষণে কথা! বিয়ের সপ্তাহ না পুরতেই ডিভোর্সের কথা! চামেলি বেগম কুষাণের কথা শুনে সোজা তোরার রুমে চলে গেল আর বলল, মাত্র একদিন হয়েছে বিয়ে হয়েছে আর তাতেই শ্বশুরবাড়ির লোকের সাথে ঝগড়া করে এসেছিস? তুই কি বড় হবি না কখনো? এখন তোর বিয়ে হয়েছে, বাস্তবতা বুঝতে হবে তো এখন। আমি যে শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে এসেছি সেটা তোমাদের কে বললো? ওই হাদারামটা বলেছে, তাই না? চামেলি বেগম তখন তোরার মুখে হাত দিয়ে বলল, তুই জামাইকে কি বলছিস এসব? কিসের হাদারাম? জামাই বাবা যে একটু সহজ সরল মানুষ, কথা কম বলে, তাই বলে তুই তাকে হাদারাম বলবি? আম্মু তুমি এবার জামাইয়ের গুণগান গাওয়া থামবে? আম্মু তুমি এবার জামাইয়ের গুণগান গাওয়া থামাবে? তুমি শুনতে চাও ওই বাড়ির ইতিহাস? শুনলে নিজেকে ঠিক রাখতে পারবে? কেন, কি হয়েছে? সবাইকে ডাকো। আমি বারবার এক কথা সবাইকে বলতে পারবো না। আব্বু, দাদি, চাচা, চাচি সবাইকে ডাকো। আজ আমি তোমাদের ওই বাড়ির সবার কথা বলবো। তোমরা কোন পরিবারে আমাকে বিয়ে দিয়েছো তা শুনলে নিজেরা কিছুতেই ঠিক থাকতে পারবে না। আগে আমাকে বল কি হয়েছে। ঠিক তখনই কুষাণ আবারও এলো রুমে। সে তখন চামেলি বেগমকে বলল, আম্মু আপনি একটু বাইরে যাবেন প্লিজ, আমি একটু তোরার সাথে কথা বলতে চাই। আচ্ছা বাবা। এই বলে চামেলি বেগম চলে যেতে ধরলে তোরা বলল, আম্মু আমিও যাব তোমার সাথে। আমি এই ছেলেটাকে কিন্তু মোটেও সহ্য করতে পারতেছি না। কুষাণ তখন চামেলি বেগমের সামনে তোরার হাত ধরে বলল, বিয়ে যখন করেছো তখন সহ্য করতেই হবে, আমার থেকে পালানোর আর কোনো উপায় নাই। তোরা তখন কুষাণের হাত ঝটকা দিয়ে ফেলে দিয়ে বলল, কুষাণ, ভালো চাইলে চলে যাও আমার সামনে থেকে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। বলতেই হবে। কুষাণ তখন বলল। এই বলে দুইজনে আবার ঝগড়াঝাটি শুরু করে দিল। চামেলি বেগম তার মেয়ে আর জামাইয়ের এমন ঝগড়া দেখে ঘর থেকে বের হয়ে গেলেন। কুষাণ তখন সাথে সাথে ঘরের দরজা লাগিয়ে দিলেন। তোরা তখন বলল, কুষাণ দরজা খুলে বলছি সবার সামনে। এটা কি ধরনের অভদ্রতা? এমন ভাব দেখাচ্ছ যে তুমি একজন পারফেক্ট স্বামী আমার। তোমার জন্য আমি তো পারফেক্ট। তোরা এই যে আমাকে এত এত মারো, অন্য কোনো ছেলে হলে মারতে পারতে, উল্টো তোমাকেই মারতে মারতে অজ্ঞান করে ফেলতো। এই যে বকাবকিগুলো করো, অন্য ছেলে হলে নির্ঘাত তোমাকে জ্যান্ত পুঁতে ফেলতো। এই আমি দেখে কিছু বলি না। আমার এত ভদ্র ছেলে লাগবে না, যে অন্যায়ের প্রতিবাদ না করে চুপচাপ বসে থাকে সেরকম ছেলে আমি চাই না। ওকে, আজ থেকে প্রতিবাদ করব। এবার তুমি তোমার মাথাটা একটু শান্ত করো, তারপর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো একটু। কিছুই শুনতে চাই না আমি, আর কিছু বুঝতেও চাই না। যা বোঝার সব বুঝে ফেলছি, আর যা করার এখন সে সিদ্ধান্ত নিয়ে ফেলছি। ঠিক আছে, তোমার যা মন চাই করো তুমি। এখন ঝটপট রেডি হয়ে নাও, দেখি আমি তোমাকে নিতে এসেছি। মানে কি কুষাণ, আমি কি যাওয়ার জন্য এসেছি নাকি? এত কিছুর পরেও কি করে ভাবলে আমি ওই বাড়িতে যাব? আবার আমি যাব না ওই বাড়িতে। শুধু আমি না, আমার আব্বু আম্মুও আর পাঠাবে না। আমি সবাইকে সবকিছু বলেছি। আমি জানি তুমি এখনো আব্বু আম্মুকে কিছু জানাওনি, আশা করছি কিছু জানাবেও না। ওসব কথা শুনলে ওনারা ভীষণ মন খারাপ করবে, সেজন্য ওনাদের না জানানোই ভালো। আম্মু আর আপুরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি কখনো? তাহলে ওদের করা রাগ আমার উপর ঝাড়ছো কেন? তোমার আম্মু আর আপুরা আমাকে অপমান করবে আর সেটা আমি বসে থেকে শুনবো?
যে বাড়িতে আমার কোনো দাম নেই, যে বাড়িতে আমি আমার স্বাধীনভাবে চলতে পারবো না, সে বাড়িতে যাব না আমি। এখন থেকে তোমার যেভাবে মন চায় তুমি সেভাবেই চলবে। চলো আমার সাথে। এরপর থেকে কেউ কিছু বললে আমি প্রতিবাদ করব। এই যে কথা দিলাম। লাগবে না আমার প্রতিবাদ করা, লাগবে না প্রতিবাদ করা। আমি বলেছি যাব না তো যাব না। আমার তোমার মতো হাজারাম স্বামী চাই না, আর তোমাদের মতো এমন আজকবি ফ্যামিলিও চাই না। হঠাৎ হেনা বেগম তোড়া তোড়া বলে ডাকতে লাগলো আর বলল, কিরে তোদের কি কথা বলা শেষ হয়নি? একটু বাইরে আয় দেখি। কুষাণ দাদির ডাক শুনে নিজেই খুলে দিল দরজা। হেনা বেগম রুমে প্রবেশ করেই তোরাকে বলল, ঘরের দরজা লাগিয়ে স্বামীর সাথে গল্প করলেই কি স্বামীর পেট ভরবে? না, তাকে কিছু খেতে দিতে হবে। চল কুষাণ, আর তোরা তুইও আয়। এই বলে দাদি দুইজনেরই হাত ধরে বাইরের রুমে নিয়ে গেল। চামেলি বেগম জামাই আসার কথা শুনে আগেই সবকিছু রান্না করে রেখেছেন। কুষাণ এত এত আয়োজন দেখে বলল, আম্মু, কতদিন ধরে এসব রান্না করেছেন? চামেলি বেগম সেই কথা শুনে হাসতে হাসতে বলল, দূর বোকা ছেলে, কতদিন ধরে রাঁধতে যাব কেন? তুমি যখন ফোন করে বললে আসছো, তখন থেকে রান্না শুরু করে দিয়েছি। এত খাবার আমি কত বছরে শেষ করব? চামেলি বেগম তখন হাসতে হাসতে বলল, বসো তাড়াতাড়ি, খেয়ে নাও। তোমার যতক্ষণ মন চায় ততক্ষণই খাবে। আব্বু কোথায়? আব্বুকে ডাক দিন। তোমার শ্বশুর একটু বাজারে গেছে বাবা, তুমি খেয়ে নাও। তোরা মুখ গোমড়া করে আছে। সে যে কাউকেই তার কষ্ট বোঝাতে পারছে না। কুষাণ তার পরিবারের সাথে এমন ভাবে আচরণ করছে মনে হচ্ছে কিছুই হয়নি। সে যেন স্বামীর সংসারে বেশ সুখেই আছে। তোরাকে চুপচাপ দেখে কুষাণ তার মুখে খাবার তুলে দিয়ে বলল, খাও। ওভাবে তাকিয়ে কি দেখছো? আম্মু কি শুধু আমার একার জন্য রান্না করেছে? তোমার জন্যও তো করেছে। তোরা কুষাণের এমন কাণ্ড দেখে চোখ বড় বড় করে তাকালো। কুষাণ তার মা আর দাদির সামনেই করছেটা কি। অন্যদিকে চামেলি বেগম লজ্জায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, আম্মা, আপনি একটু কুষাণ বাবাকে খাবার বেড়ে দিয়েন, আমার একটু কাজ আছে। এই বলে চামেলি চলে গেল। হেনা সেই কথা শুনে বলল, আমাকেও থাকতে হবে না, ওরা দুজন একা একাই নিতে পারবে। এই বলে হেনা বেগমও চলে গেল। সবাই চলে যাওয়ার পর তোরা বলল, আমার বাড়িতে এসে কি বউয়ের দরদ উথলে উথলে পড়তেছে? আম্মু আর দাদির সামনে খাবার তুলে দিলে কেন মুখে? সবাইকে বোঝাতে হবে না জামাই তাদের মেয়েকে কতখানি ভালোবাসে। কুষাণ তখন বলল। তোরা কুষাণের মুখে ভালোবাসার কথা শুনে উঠে দাঁড়ালো। কুষাণ তখন বলল, দাঁড়ালে কেন? কিছুই তো খেলে না। সবাইকে তো দেখালি কত ভালোবাসা আমায়, আর কি জন্য থাকতে হবে এখন? আর কি জন্য থাকতে হবে এখন? তোরা, আমি তোমাকে কিন্তু লোক দেখানো ভালোবাসি না। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। প্লিজ রাগ করে থেকো না। আর তাড়াতাড়ি খেয়ে দে আমার সাথে চলো। তোরা কুষাণের কথা না শুনে আবারও তার রুমে চলে গেল। এদিকে চামেলি বেগম কামিনীর কাছে কল করলো। চামেলি চাইছিল তোরা আর কুষাণ কিছুদিন এখানেই থাক। পরে কুষাণের পরিবারের লোকজন যেন সময় সুযোগ বুঝে এদের দুজনকে এসে নিয়ে যায়, সেজন্য দাওয়াত দেওয়ার জন্য কল করলো চামেলি। কিন্তু চামেলি তো আর জানে না কুষাণ কাউকে না বলে শ্বশুর বাড়ি এসেছে। চামেলি অনেক কয়েকবার কল দিল কামিনীকে, কিন্তু কামিনী রিসিভ করলো না কল। চামেলি সেজন্য এবার জারিফ চৌধুরীর কাছে কল দিল। জারিফ চৌধুরী কল রিসিভ করতে কামিনী বলল, আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? জারিফ চৌধুরী তখন নিজেও হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম বিআইন, জি ভালো আছি। কুষাণ আর তোরা যখন এসেছে তাহলে কিছুদিন একটু থেকে যাক এখানে। চামেলি তখন বলল। জারিফ চৌধুরী চামেলি বেগমের কথা শুনে বলল, কুষাণ আপনাদের বাড়ি গিয়েছে? হ্যাঁ, কেন? আপনাদেরকে বলে আসেনি কুষাণ? হ্যাঁ হ্যাঁ বলেছে, ও আমাকে না বলে কোথাও যায় না। বেআইন কই বিআই সাহেব? একটু দিন না ফোনটা। যা বলার আমাকেই বলেছে বিআইন, ও একটু ব্যস্ত আছে। 2-3 দিন পরে বেআইনকে সাথে করে নিয়ে তোরা কি নিয়ে যান। অগ্রিম দাওয়াত দিলাম কিন্তু। আমরা একটু ব্যস্ত আছি বিআইন, কুষাণ একাই গিয়ে আসতে পারবে। সেটা না হয় বেআই, আপনাদের বাড়ি থেকে যে কাউকেই আসতেই হবে। আচ্ছা দেখছি। ইরা, মীরা, লীরা, মারা কই? ওদেরকে না হয় আসতে বলেন, বা শাহিন, মাহিন, তুহিন বাবারা এলেও হবে। হঠাৎ কামিনী প্রবেশ করলো রুমে। জারিফ চৌধুরীকে কথা বলা দেখে বলল, এভাবে ফিসফিস করে কার সাথে কথা বলছো? জারিফ চৌধুরী কামিনীর কণ্ঠ শোনা মাত্রই কল কেটে দিয়ে বলল, কই, কার সাথে কথা বলছিস?
ফোনটা একটু দাও তো। তুমি এই বয়সে এসে কি আমাকে সন্দেহ করছো? এমন কি আমার প্রেম প্রীতি করার বয়স আছে? দিন দুপুরে কি ভুলভাল বকছো? আজ আমার কিচ্ছু গিলোনি তো? তাহলে ফোন চাচ্ছ কেন? কামিনী তখন জারিফ চৌধুরীর হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, আমার বাবু সোনাকে একটু কল করব, বন্ধুদের সাথে পিকনিক গেছে, দেখি এখন কত দূর। জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল, আমি কথা বলেছি, এখনো পৌঁছাইনি। এই বলে জারিফ চৌধুরী তার ফোনটা কেড়ে নিল কামিনীর থেকে। তুমি কথা বললে হবে নাকি? দাও ফোনটা। এই বলে কামিনী আবার জারিফ চৌধুরীর হাত থেকে ফোনটা কেড়ে নিল। জারিফ চৌধুরী তখন আবারও ফোনটা কামিনীর থেকে নিয়ে নিল আর বলল, আমার ফোনে টাকা নাই তো, কি দিয়ে কথা বলবে? জারিফ, ব্যাপার কি? তোমাকে আজ কেন জানি অন্যরকম লাগছে, হয়েছেটা কি? আজ বেশ উচ্চস্বরে কথা বলছো আমার সাথে, আর বারবার ফোন কেড়ে নিচ্ছ। তা কি সারা জীবন শুধু নিচু গলাতে কথা বলবো? আমাকে তো স্বামী হিসাবে একটুও মূল্য করো না, সেজন্য আজ তোমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে সাহস দেখালাম। এই বলে জারিফ চৌধুরী রুম থেকে বের হয়ে গেল। কামিনী কিছুই বুঝতে পারল না।